আচ্ছা, আবির তো এমন ছিল না। ও হঠাৎ করে এত চেঞ্জ কিভাবে হলো? আগের সেই খ্যাত দেখতে আবির নেই। হঠাৎ ওর মধ্যে লুজারের যে আভাটা ছিল সেটা কেন নেই? আবির কি আমাকে ভালোবাসে না? বাসে না সে। নিজেই তো বলেছে আমাকে নাকি বাজি ধরে প্ল্যান করে এই পরিস্থিতিতে এনেছে। কিন্তু কি চায় ও? আমাকে কেন ডিভোর্স দিতে চাচ্ছে? এতটাই খারাপ আমি? আমাকে একটুও সহ্য হচ্ছে না কেন? আর আবিরের কথায় বা কি বলবো? আমি নিজেই তো বুঝতে পারছি না আমার কি হলো। জুনিয়র একটা ছেলে আমার বর, তার উপর আমি কেন আবিরকে নিয়ে বারবার এত ভাবছি? কেন তুষার এসে আমার হাত ধরাতে আমার প্রথমবার কেমন যেন বিরক্ত হচ্ছিল? কিসের জন্য এমন পরিবর্তন? আমার তো আবিরের ঝাড়ি বকা সবকিছু শুনতেই ভালো লাগে। এই ভালো লাগাটা কিভাবে তৈরি হলো? আবির আর কি করতে চায় আমার সাথে? আবির যদি ভালো না বাসে তাহলে আজকে আমার জন্য কেন ফাইট করল? ওর চোখে মুখে যে ভয়ানক রাগ দেখেছি এটা এক সপ্তাহ আগেও আবিরের মধ্যে দেখিনি। কি করতে চাচ্ছে বা আমি কি করতে যাচ্ছি বুঝতে পারছি না। বর্ষা আর ঘুরতে যায়নি, মীরাকে সাথে নিয়ে বাড়িতে চলে এসেছে। আবির না ফিরলে সে তো নীরবদের বাড়ি থেকে যেতে পারবে না, কারণ আবির এমনিতে তাকে ছাড়া এখানে এসেছে। আসার সময় বর্ষার বাবা বর্ষাকে জিজ্ঞাসা করেছিল, কিরে মা, তুই খুশি তো? যদিও তোর মতো না শুনেই বিয়ে দিয়েছি। আবির ছেলেটা ভালো বুঝলি? খোঁজ খবর নিলাম, এতটা ভদ্র ছেলে আমি দ্বিতীয়টা দেখিনি। হুমম বাবা, আমি অনেক খুশি। বর্ষা, আবির তো আগেই চলে গেছে, তোকে সাথে নেয়নি কেন? নাহিদ সাহেব, আসলে আবির চেয়েছে আমি নিজ থেকে ঘুরি। মানে শহরে তো সবসময় বাড়ির মধ্যেই থাকতাম, এই জন্য ও বলেছে নিজে একটু হাঁটাহাঁটি করতে। এই যে আমি এখন নীরাদের বাসায় যাব, ও আমার জন্য অপেক্ষায় থাকবে। বর্ষা, খুব ভালো, যা তাহলে। বর্ষা ব্যালকনিতে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। আবির আসার অপেক্ষাতে আসে। আবির না আসা অবধি কিছুতেই বর্ষা যাবে না। হঠাৎ তুষার আসে সেখানে। তারপর আবির জিসানের পাশে বসে আছে একটি চেয়ার। জিসান হেলান দিয়ে বসা বেডের উপর। জিসান আবিরের দিকে তাকিয়ে আছে। জিসান ইতিপূর্বেই জেনেছে আবিরের মাধ্যমে নিধি, বর্ষা, এমনকি সে নিজেও সেভ হয়েছে। তাই জিসান আগের মতো আবিরের সাথে বাজে বিহেভ করার মুডে নেই। আর তাছাড়া জিসান চাইছে নিজেকে বদলাতে। এজন্য আবির আসাতে জিসান কিছুটা খুশি। কেমন আছিস আবির? তোর স্টাইল পাল্টে গেছে আবির, একদমই চেনা যায় না। জিসান, আমাকে চিনতেও পারবি না? চিনিসও না? আবির, হাহাহা, তোরা আসছিস? মানে খারাপ মানুষকে দেখতে আসছিস? জিসান, খারাপেরা সবসময় খারাপ থাকে না, কিন্তু যারা ভালো সাজে তারা সবসময়ই খারাপ থাকে। আবির, তোর কথা বলার ধরনও পাল্টে গেছে, আগের মতো জোরতা নেই, খুব জটিল কথা বলা ধরেছিস। জিসান, আবিরের একটা ফোন কল আসে। সে রুম থেকে বাইরে বের হল। নিধি রুমে এসে প্রবেশ করে। জিসানের দিকে তাকালো একবার। জিসান তাকাতেই নিধি বের হওয়ার প্রস্তুতি নিল। জিসান ডাক দেয় নিধিকে। নিধি ঘুরে তাকায়। জিসান কোমল দৃষ্টিতে তাকিয়ে বলে, নিধি, আমাকে মাফ করে দাও, আমি বুঝিনি বিষয়টা এমন হবে। কি যে হয়েছিল আমার জানি না, প্লিজ ভুল বোঝো না আর আমাকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এখন এসব মনে করছি না। ভুল বুঝতে পারছেন এটাই যথেষ্ট।
কেমন আছেন ভাইয়া? নিধি: ভালো কিছুটা। জিসান কথাটা বলে বেডের পাশে থাকা ছোট টেবিলের উপর থেকে পানির গ্লাস নেওয়া চেষ্টা করে। কিন্তু জিসানের হাত শেষ মাথা অবধি পৌঁছাতে পারছিল না। নিধি এগিয়ে আসে, গ্লাসে পানি ঢেলে জিসানের দিকে বাড়িয়ে দেয়। জিসান হাত বাড়িয়ে গ্লাস নিতে যেয়ে নিধির হাতের সাথে হাত মোপর্ষ করে। যদিও এটা কাকতালীয় ব্যাপার, তবে জিসান আর নিধি দুজনেই একসাথে সরি বলে ওঠে। তারপর মুচকি হাসে। আবিরের কল এতক্ষণে শেষ হয়। শুভ ফোন করেছিল। রিয়াজ নাকি আবিরকে খুঁজছে, সেটা শুভ জানায়। আবির শুভর সাথে কথা বলে, দেখ ভাই, আব্বু যেন এসব না জানে, শুনলে অনেক বড় সমস্যা হবে। আবির: আরে আঙ্কেল কি বলবে? উনি তো কিছুই বলে না। শুভ: আমি আলফাজ সাহেবের কথা বলেছি। নিজের বাবাকে আমি ডাকার সুযোগ পাইনি। আমার ডাকে তিনি বিরক্ত হন, এটা বহুবার বুঝিয়েছে, জানিয়েছে। তাই ওনাকে ডাকা নয়, বরং ওনার সাথে কথা বলায় ছেড়ে দিয়েছি আমি। আবির: আলফাজ সাহেব জানবে না। ইশতাকের ব্যাপার নিয়ে আপোসেট আছে, পরে বুঝিয়ে বলিস। আর ওনারা কবে যাবে ঢাকায়? শুভ: জানি না, বড় মা আর উনি শুনলে আমাকে আটকাবে। ওনারাই সলভ করবে প্রবলেমটা। আমি চাই না ওনারা জড়াক। আপাতত মেশিন নিয়ে রেডি থাক, আমি চাইলেই দিবি। আবির: আবির ফোন কেটে দিয়ে ভিতরে আসলো। নিধি আর জিসান মুচকি হাসছে। আবির এটা দেখে একটু হাসল। কত কিছুই না হয়ে গেল দুজনের মধ্যে, অথচ দুজন বেশ হাসাহাসি করছে। জিসানের কাছে আসে আবির। নিধিকে বলে, বাহিরে যা তো, জিসানের সাথে কথা আছে। আবির: ওকে। নিধি: কেন? নিধি থাকুক। সমস্যা নাকি? জিসান: না, আপনারা কথা বলেন, আমি বাহিরে আছি। আপনারা তো ভাই, সমস্যা নেই। নিধি: নিধি চলে যায়। আবির চেয়ারে বসল। জিসানের দিকে তাকিয়ে কিছু সময় গম্ভীর থেকে বলল, বর্ষাকে তুই ভালোবাসি তাই না? আবির: হয়তো না। জিসান: হিহিহি, চিন্তা নেই, কাউকে বলিস না। আমি দেশ ছেড়ে যাচ্ছি, তোর বর্ষা তোর থাকবে। আর শোন, নিধি কিন্তু অনেক মিশুক আর ভালো মেয়ে, চাইলে নিধির সাথে ট্রাই করতে পারিস। আবির: যা ভাগ হারামি, ও আমাকে ভাইয়া বলল। জিসান: আপু থেকে বউ, আর ভাইয়া থেকে সাইয়া সাইয়া হতে সময় লাগে না। তবে সিদ্ধান্ত তোর, কাজ আমার। আবির বসা থেকে উঠে দাঁড়ায়। দুই ভাই আগে কতই না মারামারি ঝামেলা করেছে একে অপরের সাথে, এখন যেন সব উল্টো হয়ে গেছে। দুজনে বেশ মজা করেই কথা বলেছে। আবির বাইরে আসে, বাড়ির উদ্দেশ্যে বাইক স্টার্ট করল। তারপর তুষার এসে বর্ষার পাশে দাঁড়াল। বর্ষা কিছুটা দূরে সরে আসে। তুষার মুচকি হেসে বলে, আমি তোমার ব্যাপারে সবটা এখন জানি। এমন করো কেন? আবিরকে যে তুমি ভালোবাসো না এটা সবাই জানে। আবিরকে ভালোবাসা তো দূরে থাক, আবিরকে তুমি সহ্যই করতে পারো না। চিন্তা নাই, আমি তো এসে গেছি। আমার সাথে তুমি প্রেম করবা। আমি তোমাকে এখনো বিয়ে করতে প্রস্তুত। তুষার: দেখো, আমার এসব একদমই ভালো লাগছে না। আর আমি এখন আগের মতো নেই। বর্ষা: অলি বাবুতা। তুষার বর্ষার হাত শক্ত করে ধরে। বর্ষা ছাড়িয়ে নেয়। তুষার হেসে হেসে বলে, আরে এমন করো কেন?
আচ্ছা ঠিক আছে, এখন এসব ভাবতে হবে না। পড়া ভেবো, চলো ছাদে যাই। তোমার সাথে আমার কফি খাওয়ার ইচ্ছেটা অনেক দিনের। তুষার: আমার এমন কোনো ইচ্ছেই নেই। বর্ষা: তাহলে আমি কিন্তু তোমার সঙ্গ ছাড়ছি না। এখন কি করবা? ছাদে যাবে নাকি আমার সাথে আমার মতো করে থাকবে? তুষার: আজও ওকে ফাইন, এটাই লাস্ট। আমি তোমার সাথে কফি খাবো, তবে ছাদে না। আমার কোথাও যেতে ভালো লাগছে না, আমি এখানেই থাকব। বর্ষা: ওকে দেয়ার একটু অপেক্ষা করো, আমি নিজেই কফি বানিয়ে আনছি। তুষার কথাটা বলে চলে যায়। বর্ষা যেন কিছুটা স্বস্তি পাচ্ছে। আবিরকে ছাড়া ওর কেমন যেন দমবন্ধ হয়ে আসছে। সে কোনো কিছুই সহ্য করতে পারছে না। তবুও আবির না আসা অবধি ও একা যাবেই না। শুভ আর নিধি চলে গেছে। নীরা বর্ষাকে যেতে দেয়নি। তুষার গোপনে এটারই সুযোগ নিচ্ছে। আবির নিধিকে নিয়ে বাড়িতে চলে আসে। বাইক রেখে বাড়ির ভিতর চলে আসে। নিধি নিজের ঘরের দিকে যায়। আবিরও নিজের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই পিছন থেকে বড় মা ডাক দেয়। আবির ঘুরে তাকালো। ধীর পায়ে হেঁটে বড় মায়ের সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার তোর? বর্ষা কোথায়? বড় মা: আমি কি জানি। আবির: মায়ের চিনিস? বড় মা: তোমার হাতে কতদিন হলো খাই না। দেখো মায়ের অভাবে আমি চিকন হয়ে যাচ্ছি, মায়ের দাও তো একটু। আবির: আবির ফাজলামো করছি না আমি। তোর শ্বশুর বারবার ফোন দিচ্ছে বর্ষাকে। বর্ষা বলছে আসছি। তোর সাথে নিধি আসলো। বর্ষা কই? দেখ, আবির রাগ অভিমান সব ভিতরে দেখাবি, বাইরে না। সবকিছু তোর বুঝতে হবে, না হলে আমি কিন্তু অপমানিত হব। আমি চাই না আমার আবিরকে কেউ খারাপ বলুক আমার সামনে, এতে কষ্ট হবে আমার। বড় মা: তো আমার কি করতে হবে বলো? তোমার জন্য সব করতে প্রস্তুত। আবির: বর্ষাকে নিয়ে আয় জলদি। বড় মা: ওকে যাচ্ছি। আবির বাড়ি থেকে বের হয়। বাইরে আকাশে কালো মেঘ জমেছে। মেঘের হালকা গুড়গুড় গর্জন। উত্তর থেকে ঠান্ডা বাতাস আসা শুরু করেছে। হয়তো বৃষ্টি আসবে। আবির দ্রুত বাইক স্টার্ট করল। নীরাদের বাড়ির উদ্দেশ্যে বের হলো আবির। বাড়ির কাছে যেতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু। বাড়ির উঠানে আসতেই বৃষ্টিটা ভালোভাবে শুরু হয়ে গেছে। আবির প্রায় ভিজেই গিয়েছে অনেকটা। আবির দৌড়ে দরজার কাছে যেয়ে দাঁড়াল। কলিং বেল বাজাতে থাকে। তুষার বর্ষার পাশে এসে দাঁড়িয়ে আছে। কফির মগ হাতে দুজন দাঁড়ানো। বাইরে বৃষ্টি হচ্ছে। পিছনের ব্যালকনির এক হাত ধরে বর্ষা বৃষ্টি দেখতে থাকে। তুষার বর্ষার খালি হাতের উপর একটা হাত রাখল। বর্ষা হাত ছাড়িয়ে নিতে গেলেই তুষার একটু শক্ত করে চেপে ধরল। তুষার বলে, এমন করো কেন? বৃষ্টি দেখো, তোমার নামের সাথে কত মিল দেখছ। বর্ষা আজ বৃষ্টি দেখছে। তোমার বৃষ্টিতে ভিজতে কেমন লাগে? তুষার: খুবই বিরক্ত লাগে। বর্ষা: কেন? তুষার: বর্ষা আমি সবাইকে কাঁদাই, নিজে কাঁদি না। বর্ষা: বুঝলাম। দুজনে কথা বলছে। ওদিকে নীরা এসে মেইন দরজা খুলে দিয়েছে। আধা ভেজা আবিরকে দেখে নীরা অবাক হয়ে গেল। নীরা নিজের অবাকতা কাটিয়ে প্রশ্ন করে, বাপরে, এত ভালোবাসা কোথায় রাখছিলি? ভিজতে ভিজতে বর্ষাকে নিতে আসছিস? যা, আমার পাশের রুমে আছে সে। নীরা:
আচ্ছা তবে শোন, বড় মা বলল তাই আসছি, না হলে তোর বান্ধবীকে নিতেই আসতাম না। আবির: বুঝি বুঝি, ভালোবাসো বললে হয়। এত ঢং করো কেন গো? মীরা: ধুর সরত। আবির নীরার থেকে চলে আসে। কিছুটা দৌড়ে সিঁড়ি ডিঙিয়ে উপরের ঘরের দিকে আসতে থাকে আবির। নীরার রুম দেখা যাচ্ছে। নীরার পাশের রুমটাতে বর্ষা। আবির নীরার রুমটা চেনে, তাই পাশের রুমটা চিনতে কোনো অসুবিধা নেই। আবির তাড়াতাড়ি হেঁটে রুমের দিকে যায়। ওদিকে তুষার বর্ষাকে বলে, জানো বর্ষা, ছোটবেলায় একবার মজা করে লুঙ্গি পরে বৃষ্টিতে ভিজছিলাম। লাফালাফির কারণে কখন যে ওটা কোমর থেকে খুলে পড়ে জানি না। তারপর থেকে লুঙ্গি পরি না আমি। বর্ষা তুষারের থেকে কথাটা শুনে হেসে দেয়। তুষারও হাসতে থাকে। শব্দ করেই হাসে দুজন। হঠাৎ দুজন শুনতে পায়, আমি কি আপনাদের বিরক্ত করে দিলাম? আপনাদের হাতে হাত রেখে বৃষ্টি বিলাস, গরম কফি আর হাসাহাসি পর্ব শেষ হলে ডাকবেন। আমি অপেক্ষা করছি। বর্ষা চমকে ওঠে, পিছনে তাকায়। আবির দাঁড়িয়ে আছে ভেজা টি শার্টে। মাথাও ভিজে গেছে। বর্ষা আবিরকে দেখে অবাক হয়েছে। সাথে সাথেই তুষারের থেকে হাত ছাড়িয়ে নেয়। বর্ষা এগিয়ে আসে ভিতরে। তুষার বিরক্ত নিয়ে আবিরের দিকে তাকালো। বর্ষা বলল, আপনি কখন এসেছেন? এই তো আপনাদের হাসাহাসির কিছু সময় আগে। তা কি আমি বাহিরে অপেক্ষা করব? আপনাদের বৃষ্টির দিনে ব্যালকনিতে দাঁড়িয়ে প্রেম আলাপন শেষ হলে আমাকে ডাকবেন। আপনার বাবা চিন্তা করছে আপনার জন্য। বাড়িতে চলেন। ও কফিটা শেষ করেন। ধোঁয়া উঠছে এখনো। চালিয়ে যান। আবির কথাটা বলে রুম থেকে বের হতে যায়। বর্ষা কফির মগ টেবিলে রেখে আবিরকে ডাক দেয়। আবির, কোথায় যাচ্ছেন আপনি? আর কি বলছেন এসব? বর্ষা: দেখুন, আপনার ঢং দেখার এখন কোনো ইচ্ছে নেই। আপনারা থাকেন, আমি বাইরে যাচ্ছি। আবির: ওই আপনি এখানে কেন? বের হন রুম থেকে। বর্ষা তুষারকে বলল, যাচ্ছি, তোমার বর এসে গেল আমাদের গুড মোমেন্টে। সব লস। আবিরের পাশ কাটিয়ে যাওয়ার সময় তুষার কথাটা বলল। আবির চুপচাপ একদিকে তাকিয়ে থাকে। কোনো জবাব সে দেয় না। বর্ষা বুঝে গেছে তুষার কেন কথাটা বলল। কিন্তু আবির এটা এখন বুঝবে না। ওর রাগে সারা শরীর জ্বলছে। খুব ইচ্ছে করছে বর্ষাকে ইচ্ছেমতো গালে চড় দিতে। কিন্তু আবির চুপচাপ। বর্ষা বলল, দেখুন, আপনি যা ভাবছেন আসলে তেমন কিছুই না। বর্ষা: আমি কিছুই ভাবছি না। যা দেখেছি কেবল সেটাই বলছি। শুধু আমি স্পর্শ করলে দোষ। সরি, আমি তো স্পর্শ না করেই সবার কাছে মার খাই। অথচ অন্য কেউ হাতে হাত রাখলে কিছুই হয় না। বাদ দেন, সরি, আপনাদের গুড মোমেন্টে এসে বিরক্ত করে দিলাম। এজন্য বলি, কেন আপনি এখনো এখানেই আছেন? আপনার প্লে গার্লের চরিত্রটা অতি জঘন্য। তবে আর কয়েকদিন দেখব। মানে চোখে হয়তো পড়বে। আপনাকে দেখার এমনিতেই কোনো ইচ্ছে আমার নেই। দেশের বাইরে চলে যাচ্ছি। আরেকটা কথা, আপনার জিসান এসব দেখে কষ্ট পাবে। আমি ওর সাথে কথা বলেছি। সে ফিরলেই চলে যাব। আমার কাছে কেউ দায়িত্ব দিল, সেটা পালন করি, নয়তো আমার জায়গাতে এমন কাউকে এনে দিই যে আমার থেকে আমার দায়িত্বটা বেশি পালন করবে। আপনাকে বিয়ে করার পর আপনি ছিলেন আমার দায়িত্বে। এখনো আছেন। দায়িত্বটা কি আপনাকে দেখে শুনে রাখা? রেখেছি তো, আজ আপনার জন্য লুজার ছেড়ে মারামারি করেছি।
আপনার ভরণ পোষণের সব দায়িত্ব আমার। যে শাড়িটা পরেছেন এটা আমারই কেনা। যাই হোক, জিসান আপনার দায়িত্ব নেবে। আর যদি বলেন অন্য কাউকে আপনি চান, তাহলে তাকেই এনে দেব। আমি এই দায়িত্ব থেকে মুক্তি পেতে চাই। যেখানে ভালোবাসা নেই সেখানে দায়িত্ব রেখে কি লাভ? দায়িত্বের মধ্যে ভালোবাসা নয়, বরং ভালোবেসে দায়িত্ব পালন করা উচিত। আবির। আবিরের কথা শুনে বর্ষা চুপ হয়ে গেল। এত কিছু বলেছে আবির, অথচ বর্ষা কোনো কথা বলেনি। আবিরের চোখের সামনে খানিকটা আগে ঘটা তুষার আর বর্ষার হাতে হাত রাখার দৃশ্যটা ভাসছে। দুজনের হাসির শব্দ এখনো শুনতে পাচ্ছে যেন আবির। রাগে ওর সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে। কিন্তু মাইন্ড গেইমাররা সবসময় রাগ প্রকাশ করে না, জায়গা বুঝে রাগ প্রকাশ করে তারা। আবির যেন ঠিক এটাই পালন করছে। আবির বর্ষার দিকে তাকালো। বর্ষা একদৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির কোনো কথা না বলে বাইরে বের হয়। বর্ষাও পিছন পিছন বের হতে থাকে। আবির আগে হাঁটছে। নীরা এসে বর্ষার পাশে দাঁড়ালো। নীরা বলে, কিরে তোদের কি হয়েছে? এমন গম্ভীর হয়ে আছিস কোনো দুজন? জানি না, তুই ঠিক বলেছিলি নীরা। বর্ষা, কি বলেছিলাম? নীরা, আমিও একদিন এমন একজনের জন্য কাঁদব বা পাগলামি করব। সেই তখন বুঝবে না, কষ্টটা সে দেখবে না। তোর কথা সত্য হয়ে গেল রে। আমি আজ প্রথমবার উপলব্ধি করলাম এই বর্ষা কোনো ছেলের জন্য কান্না অনুভব করছে। বর্ষা, আমি তো মজা করে বলেছিলাম। আমি আবিরের সাথে কথা বলছি, দাঁড়া। তোকে কেন কষ্ট দিচ্ছে? ও জানে না তুই কতটা ভালো। নীরা, কেন তাকে হাসাবি এগুলো বলে? বাদ দে আশিরে, আবার কখন দেখা হবে জানি না। বর্ষা কথাটা বলে আবিরের পাশে দ্রুত হেঁটে চলে আসলো। এখন রাত, বাইরে বৃষ্টি। নীরা আবিরকে বলল, আবির, বাইরে বৃষ্টি, যেতে হবে না এখন। নীরা, বৃষ্টিতে ভেজার একটা উপকারী দিক আছে জানিস তো? আবির, কি সেটা? নীরা, কেউ কাঁদলে বোঝা যায় না। তোর বান্ধবীকে রাখো, তার বৃষ্টি পছন্দ না। অন্য জনকে যে বৃষ্টির মতো করে কাঁদায়, সে কি বৃষ্টিতে ভিজে কাঁদবে? আবির, কি বলছিস এসব? বুঝি না। নীরা, তোর বোঝা লাগবে না, যাচ্ছি আমি। আবির, নীরা, থাক, আমিও যাব। কেন থাকবো আমি এখানে? বর্ষা কথাটা বলেই বৃষ্টির মধ্যে বের হল। আবির বাইকের উপর যেয়ে বসে। বর্ষাও বাইকের পিছনে যেয়ে বসল। আবিরকে এক হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরতে যাচ্ছিল বর্ষা। তখনই আবির সেই রহস্যময়ের মতো, বৃষ্টি হচ্ছে। আবির বাইক স্টার্ট দিল। বাইক চলা শুরু করেছে। কিছুদূর যেতেই বর্ষা তার ডান হাত আবিরের কাঁধে রাখল। আবির সাথে সাথেই বাইকের ব্রেক চেপে ধরে। বর্ষা চমকে যায়। আবির বাইক থামিয়ে বলে, আমাকে আপনি স্পর্শ করবেন না। আমি পছন্দের ব্যক্তি ছাড়া বাইকের পিছনে বসা কারো স্পর্শ গ্রহণ করি না। নেমে যাও, না হয় দূরে থাকো। বর্ষা আবিরের দিকে তাকায়। বর্ষার মনে অন্য কিছু উকি দিচ্ছে। ঠিক এমনটা একটা মুহূর্ত ওর সাথে আগেই ঘটেছে। কিন্তু আগেরবারের লোকটা ছিল রহস্যময়ী। সেই রহস্যময় ছেলেটা, যে কিনা ওদেরকে বাঁচিয়েছিল রনিদের থেকেও। রেস্টুরেন্টে ঝামেলার পর ছেলেটার বাইকে যখন বর্ষা ওঠে, তখন তাকে এভাবে স্পর্শ করার সাথে সাথেই বাইক থামিয়ে দেয়। তারপর বর্ষাকে নামিয়ে দিয়েছিল। লোকটা সেদিন কিছু বলেইনি।
কিন্তু ওর সাথে থাকা ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বর্ষাকে বলেছিল আমাদের বর্ষ যে কোনো কাউকে বাইকে নেয় না, কারো স্পর্শও তিনি পেতে চান না। তাকে স্পর্শ করার সাহস আর ভালোবাসা আপনার নেই। এরকমই ছিল কথাগুলো, যা হঠাৎ করে আবিরের কথার পুনরাবৃত্তি বহিঃপ্রকাশ বর্ষা অনুভব করতে পারছে। 1 মিনিটের জন্য বর্ষা আবিরকে ওই রহস্যময় লোকের জায়গাতে কল্পনা করে ফেলেছে, কিন্তু মনে মনে বলে আবির সে হতেই পারে না। আবিরকে তো আমি বাড়িতেই দেখেছিলাম, তাহলে না না আবির হবে না। ধুর, আমি কেন তার কথা ভাবছি। বর্ষা ভাবনা থেকে ফিরে আবিরের দিকে তাকিয়ে বলে সরি। আবির আবারও বাইক চালাতে থাকে। বর্ষা 2 হাত দিয়ে বাইকের পিছনের অংশ ধরে রাখে। বৃষ্টির গতি বেড়ে যায়। সামনে তেমন কিছুই দেখা যাচ্ছে না। একটা দোকানের সামনে দিয়ে বাইক ক্রস করছিল। বর্ষা বেশ জোরেই আবিরকে বলে, বাইক থামান থামান। আবির লাফ দিয়ে বাইক থামায়। পিছনে ঘুরে বকা দিতেই যাবে, কিন্তু তার আগে বর্ষা বাইক থেকে নেমে দোকানের দিকে এগিয়ে যেতে থাকে। আবির পিছু পিছু যায়। দোকানের সামনে আইসক্রিম কেক রাখা মিনি ফ্রিজের সামনে এসে দাঁড়ায়। দোকানি সামনেই ছিল। বর্ষা দোকানিকে বলে মামা কোন আইসক্রিম দেন তো। দোকানি দ্রুত বক্স খুলে একটা আইসক্রিম বের করছিল, আবারও বর্ষা বলে একটা না 2টা দেন। পিছনে দেখছেন না একটা লম্বু শকুন দাঁড়িয়ে আছে, ওরও তো দিতে হবে। বর্ষা পিছনে না তাকিয়েই আবিরকে দারুণ একটা নিক নেম দিয়ে ফেলেছে। বর্ষা আইসক্রিম হাতে নিয়ে সামনে ঘুরতেই আবিরকে দেখে। সে খুব কাছেই দাঁড়িয়েছিল। বর্ষা আইসক্রিম নিয়ে একটা গাছতলায় যেয়ে দাঁড়ায়। দোকানি আবিরকে বলে, শকুন মামা 200 টাকা হয়েছে বিল। ওই কি বললেন? আমি শকুন? আবির, উনিই তো আপনাকে দেখিয়ে বলল। আমি তো নাম জানি না। দোকানি, চুপ করেন। টাকা সব ভিজে গেছে, পারলে শুকিয়ে নিন। আর বৃষ্টির সময় দোকান খুলে কে রাখতে বলেছে? আজব। আবির, আপনার উনিই বা কেন বৃষ্টির দিনে আইসক্রিম খেতে চাইছে? আজব ভাগ্য ভালো, আইসক্রিম বিক্রির সময় নাচতে বলিনি। না নাচলে আইসক্রিম দিতাম না দিনের বেলায়। মামা, আপনি নেচে যান, আমি আইসক্রিম সংটা বাজায়, কি বলেন? দোকানি, ওই মিয়া টাকা ধরেন। আবির 200 টাকার একটা নোট বের করে দোকানি দিয়ে চলে আসে। বর্ষার পাশে এসে দাঁড়াল। আবিরের চোখে মুখে রাখের প্রতিচ্ছবি লেগে আছে। বর্ষা এটা দেখে মুচকি হাসছে। বর্ষাকে একটা কড়া গলায় ঝাড়ি দিয়ে আবির বলে, ওই মোটা হাতি আমাকে শকুন বলেছেন কেন? আবির, হিহিহিহি, লম্বুই তো আপনি, আর শকুন লম্বা হয়, এই জন্য বলেছি। বর্ষা, চুপ দাঁড়িয়ে আছেন কেন? খান নাকি কেউ এসে বলবে খেতে, তারপর শুরু করবেন? আবির, নিন ধরেন। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আইসক্রিম খেয়ে দেখেন কেমন লাগে। একটা ছবি তুলুন তো। বর্ষা, ফোন বের করব না, ভিজে যাবে। এগুলো অসহ্য লাগে আমার। আবির, কেন লাগে? কয়টা গার্লফ্রেন্ডের সাথে ভিজে ভিজে এগুলো করেছেন হু, এই জন্য এখন অসহ্য লাগছে? বর্ষা, আমি আপনার মতো না। রেস্টুরেন্টে বসে সবার সাথে হাত ধরে খাবার খাইয়ে দেবে কেউ, সে অপেক্ষাকে থাকব। কেউ বিরিয়ানি পাঠায় না, কেউ বার্গার পিৎজাও দেয় না। সো নিজেরটা নিজের মতো করে বেশি বুঝে নিচ্ছেন। আবির, আমি বেশি বুঝি? নিজে যখন বেশি বোঝেন তখন সেটা কিছু না। আপনি দেখছিলেন আমি তুষারের হাত ধরেছিলাম, নাকি সে ধরেছিল? বর্ষা,
হি হি হি। কেউ ফুলের কাঁটার আঘাত সহ্য করে তাজা গোলাপ রাখার পরও সে যদি ভেবেই নেই এটা আমি দিইনি, অন্য কেউ দিয়েছিল, তাহলে এটাও কেন সঠিক হবে না? আবিরের কথা শুনে বর্ষা চুপ হয়ে গেল। বৃষ্টির মধ্যে বর্ষা বেশ আরাম করেই আইসক্রিম খাচ্ছে। ওর খুব ইচ্ছে ছিল এমন একটা সময় ওর খুব কাছের মানুষের সাথে কাটাবে। বাকি সব ইচ্ছে পূরণ হলেও এটা কোনো দিন বর্ষা পূরণ করতে পারেনি। বৃষ্টি এসে থেমে যেত, না হয় কারো সাথে বের হতে ভয় পেত। সব মিলিয়ে এটা অসমাপ্ত হয়েছিল। আজ তা পূরণ হয়ে গেছে। বর্ষা আবিরের দিকে আর চোখে তাকায়। আইসক্রিমটা ওভাবেই আছে। বর্ষা এখন বুঝে যায়, আবির ওর দরজার সামনে ফুল রাখত। কিন্তু সে বোকার মতো জিসানের কথা ভেবেছে। কি ভুলটাই না করেছে সে। সবকিছু আবির করত, কিন্তু ক্রেডিট নিত অন্য কেউ। বর্ষা বুঝতে পারছে না, আবির তাকে এত অবহেলা করে চলছে। তবুও কেন যে বারবার ভাবনাতে আবির চলে আসছে, এটাই যেন বড় রহস্য লাগছে। খাচ্ছেন না কেন? বর্ষা। আমার আইসক্রিম পছন্দ না। আবির। ও আচ্ছা, তাহলে দিন আমিই খাই। বর্ষা। হুম। আবির। আপনি আমারটার অল্পটুকু খেতে পারেন। খেয়ে দেখেন, বৃষ্টির পানিতে ভেজা আইসক্রিম হেব্বি লাগবে। নিন নিন, আমাকে তো ডিভোর্সই দেবেন, একটু না হয় আমার কথা শুনুন। এরপর তো আপনার নিধি সব হবে, তাই না? বর্ষা। নিধি শুধুই আমার বন্ধু। এর বেশি কিছু আমি ভাবিনি। আবির। ও আচ্ছা। যেভাবে চিপকা থাকে, মনে হয় না বন্ধু। বর্ষা। তো সে আমার যা খুশি হবে। সমস্যা কি এতে? আবির। হবে কেন? জানে না আপনি বিবাহিত? বর্ষা। আমি বিয়ে মানি না। আবির। নিজেই তো আমাকে পাওয়ার জন্য কত কিছু করেছেন। বর্ষা। চোখে পড়েছিল কি কি করেছি? নাকি বিয়ের পর চোখে পড়ার মতো করে ভেবেছেন? আর কিসের বিয়ে, আমি আপনাকে সহ সম্পর্কটাকে মানি না একদমই। আবির। মানতে হবে না, আপনি তো। আবিরের ফোন বেজে ওঠে। আবিরের পিছনের পকেটে ফোনটা ছিল। সে গাছের গোড়ার দিকে সরে যায়। ফোন বের করে দেখে আলিফ সাহেবের কল। আবির রিসিভ করে। ওপাশ থেকে আলিফ সাহেব বলে, আবির, একটা কাজ কমপ্লিট। এখন আমার মতো করে বাকিটা করছি। তুমি রেডি থাকো। খুব জলদি রহস্যময় সামনে আসতে যাচ্ছে। আরও একবার সামনে আসলে তোমাকেই মারতে হবে তার। বাকি যত কিছু আছে আমি সামলে নেব। রাজনীতি নতুন করে শুরু করব। ওকে। সময় মতো সব হবে। আবির কথাটা বলে ফোন কেটে দিল। পকেটে রেখে পিছনে ঘুরেই বর্ষাকে আবির খুঁজে পায় না। ডান পাশে, বাম পাশে তাকায়। পিছনে তাকায়। কিন্তু কোথাও বর্ষা নেই। আবির বোকার মতো কিছু সময় সেদিকে তাকিয়ে থাকে। কি বলবে বা করবে বুঝে উঠতে পারছে না। আবির বর্ষাকে জোরে ডাক দেয়। বর্ষা, বর্ষা, কোথায় আপনি? বর্ষা। কোনো উত্তর আসে না। আবির গাছতলা থেকে বাইরে আসে। দোকানের দিকে তাকায়। দোকান খোলাই আছে। কিন্তু বর্ষা তো সামনে নেই। আবির দৌড়ে এগিয়ে যায় দোকানের সামনে। লোকটাকে জিজ্ঞাসা করে, মামা, একটু আগে যে মেয়েটা আইসক্রিম কিনল, সে কি আবার এখানে আইসক্রিম নিতে এসেছে? না তো, কেন, কি হয়েছে? সে আসেনি আর। দোকানি। ওহ। আবির দোকানের সামনে থেকে চলে আসে। আবারও গাছের গোড়ায় এসে আশেপাশে তাকালো। বর্ষাকে আবারও জোরে ডাক দেয়, বর্ষা, কোথায় আপনি? দেখুন, সামনে আসুন। এগুলো একদমই ভালো লাগে না আমার। আবিরের কথায় কোনো সাড়াশব্দ মেলেনি। কেবল গতি অনুসারে বৃষ্টি পড়ার শব্দ শুনতে পেল। চোখের সামনে বর্ষার হাসি মুখ ভাসতে থাকে। কিন্তু সেটা কল্পনায়। বর্ষা সেখানে নেই।
আবির বাইকের কাছে এসে দাঁড়ালো। এখানেও নেই সে। কি করবে বুঝতে পারছে না। সবকিছু অসহ্য লাগছে। বর্ষাকে অনেকটা বকা দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে আবির। না, হার সহ্য করা যাচ্ছে না। শুভকে কল দিয়ে ফেলল। শুভ রিসিভ করে আবির বলে, ভাই, বর্ষাকে খুঁজে পাচ্ছি না। দেখতো বাড়ির দিকে যাচ্ছে নাকি। শুনতে পাচ্ছি না। বৃষ্টির শব্দ হচ্ছে। তোর ফোনে মনে হয় বৃষ্টির পানি যাচ্ছে। হ্যালো শুভ। ফোন ভিজবে না। স্যামসাং এর লেটেস্ট ওয়াটারপ্রুফ ফোন। তুই ভালো করে শোন আবির। আমি কিছুই বুঝতে পারছি না। হ্যালো, কি বলিস? ধুর। আবির ফোন কেটে দিয়ে পকেটে ঢোকালো। কোনো দিক না তাকিয়ে বাইকে ওঠার জন্য প্রস্তুতি নিতেই ধুম করে একটা জোরালো কিছুর বাড়ি আবির তার পিছনের মাথার নিচের অংশে অনুভব করে। আবির সামনের দিকে ছিটকে পড়ে যায়। কাদার উপর ধপ করে পড়ল ও। নিজেকে ঘুরিয়ে সামনে আনার চেষ্টা করতেই আরও একটা বাড়ি পিঠের উপর যেয়ে পড়ে। ঠিক তখনই আবিরের কানে একটাই চিৎকার ভেসে ওঠে, তোমরা কেন আবিরকে মারছ? কি করেছে ও? দয়া করে ওকে মেরো না। আবির মরে যাবে। দয়া করো, তাকে মেরো না। আবির, আবির, আমি এখানে। আবির সাথে সাথেই শোয়া থেকে উঠে দাঁড়ায়। এক সেকেন্ডে পিছন থেকে ঘুরে নিজেকে সামনের দিকে করে। হঠাৎ করে আবিরের মধ্যে শক্তি চলে এসেছে। একটা লোহার রড ওর দিকে এগিয়ে আসতে থাকে অনেক গতিতে। কিন্তু আবির সাথে সাথেই সেটা ডান হাত দিয়ে ডিফেন্স করে, সামনে তাকায়। প্রাইভেটের আলো জ্বলে উঠল। বর্ষার মুখ চেপে ধরে আছে একটা ছেলে। প্রাইভেটের সামনে আরো 15 জন ছেলে। বর্ষার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আবির তাকে চেনে। সে হলো রিয়াজ। বৃষ্টির গতিবেগ অনেকটাই বেড়ে গেছে। রিয়াজ আর বর্ষাকে দেখে আবির ধরে থাকা রডটা ছেলেটার হাত থেকে কেড়ে নেয়। তারপর ওই ছেলেটার কান বরাবর খুব জোরে রড দিয়ে বাড়ি দিল। ছেলেটার সেই জায়গা ফেটে যেয়ে রক্ত বের হওয়া শুরু করেছে। বর্ষার মুখ খুলে দেয় আবার। আবির, আপনি চলে যান। ওরা আপনাকে মেরে ফেলবে। প্লিজ এখান থেকে যান। বর্ষা। আবির কোনো কথা বলে না। সে এগিয়ে আসতে থাকে। রিয়াজ বলে, তোর উপর নজর ছিল। সুযোগ বুঝে চলে এলাম। হট মাল সহ শিকারকে একসাথে পাবো ধারণা করিনি। ওই তপন শিকারটাকে আধামরা করে গাড়িতে তোলো। রিয়াজের কথা শুনেই আবিরের পিছন থেকে দুটো ছেলে এগিয়ে আসে। তপন নামের একটা ছেলে আবিরের পিঠে ছুরি বসিয়ে দেয়। আবির কিছুই বলতে পারে না। সে যেন নীরব নিস্তব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে যাচ্ছিল। কিন্তু তার আগেই ওরা দুজন ধরে ফেলে। আবিরের কোনো শব্দ নেই। সে নিস্তব্ধ, সে নড়ছেও না। চোখের পাতা আর মেলছে না। স্মার্ট দেখতে ছেলেটা এখন নীরব হয়ে আছে। তবে কি সে মারা গেছে? ওরা দুজন আবিরের 2 হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। বর্ষা কাঁদতে কাঁদতে বলে, আবির, তোমরা ওকে মেরে ফেললে কেন? আবির, আমার জন্য সব হয়েছে। আবির। বর্ষাও যেন বুঝতে পারছে না ঠিক কি ঘটতে যাচ্ছে। কান্নায় সে কথায় বের করতে পারছে না। এই প্রথমবার বর্ষা কোনো ছেলের জন্য খুব করে কাঁদছে। আর এই মুহূর্তে নিজেকে আবিষ্কার করে ফেলেছে, সে আবিরকে সত্যিই মন থেকে ভালোবেসে ফেলেছে। যেখানে কোনো ক্ষোভ নেই। নেই কোনো তাচ্ছিল্যের ব্যাপার স্যাপার। শুধুই আবিরকে হারানোর যে প্রবল উৎকণ্ঠা, তা নিজের মধ্যে পীড়া দেওয়া শুরু করেছে। বর্ষা যেন দিশেহারা, দিকবেদিক যেন তার চিন্তাগুলো ছুটে বেড়াচ্ছে। আবিরের রক্তাক্ত শরীর বর্ষার চোখের সামনে দিয়ে নিয়ে গেল। আবির যেন আর নেই এ ধরনীতে। আবিরকে ওরা গাড়িতে তুলল। বর্ষাকেও ধরে গাড়িতে ঠেলে ঠুলে তুলে নিল। কেউ নেই এখানে। সবকিছু অন্ধকারেই হয়ে গেছে। কেউ বাঁচাতে আসেনি ওদের। রিয়াজ গাড়িতে উঠে বলল, হৃদয়, দেখতো মালটা মরে গেছে কিনা।
না মরলে গাড়ির ভিতর চিকিৎসার সব ব্যবস্থা আছে। তুই তো ডাক্তার, চিকিৎসা শুরু করে দে। ওকে তো এত তাড়াতাড়ি মরতে দেওয়া যাবে না। ওর সামনেই ওর মালটাকে খাবো। সে শুধু দেখবে। তাকে দেখানোর জন্য হলেও বাঁচিয়ে রাখতে হবে তোর। হৃদয় ওদের মধ্যে ডাক্তার, রিয়াজের বন্ধু। হৃদয়েরই প্ল্যান ছিল এভাবে তুলে আনার আবির ও বর্ষাকে। হৃদয় আবিরের কাছে যায়। বেঁচে আছে, কিন্তু রক্ত বের হচ্ছে অনেক। চিকিৎসার সবকিছু গাড়ির ভিতরে আছে। রক্ত বন্ধ করার প্রসেস কমপ্লিট করে হৃদয়। তারপর ক্ষত স্থান সেলাই করে দিল। হৃদয় বলে, রিয়াজ, রক্ত লাগবে। অনেকটাই রক্ত বের হয়েছে। প্লিজ আবিরকে ছেড়ে দাও। ও কিছু করেনি। সব তো আমার জন্য হয়েছে। ওকে ঠিকভাবে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে যাও। বর্ষা, ওই শালির চোখ মুখ বেঁধে দিত। বেশি বকছে। বাপ্পি, বর্ষার মুখ ওড়না দিয়ে বেঁধে দিল। রিয়াজ হৃদয়ের দিকে তাকিয়ে বলে, আরে পাশের একটা বক্সে দেখ, গ্রুপ মার্ক করে রক্তের ব্যাগ। সবকিছু থাকে গাড়িতে। আমি সবকিছু রেখে দিই, যখন যেটার প্রয়োজন। হৃদয় রক্তের বক্স ওপেন করে। আবিরের কি গ্রুপ সেটা হৃদয় জানে না, কিন্তু আন্দাজে সবার যে গ্রুপটা বেশি কমন থাকে সেটাই দিয়ে দিল। এর বেশি কিছু করারও নেই হৃদয়ের। মরে গেলে যাবে, এত প্যারাও নেই। একটা ভাঙা বাড়ির কাছে এসে থামলো গাড়িগুলো। কয়েকটা গ্রাম পেরিয়ে একদম নির্জনে ওরা এসেছে। রাত হয়ে গেছে, নির্জন জায়গা, তার উপর প্রবল বৃষ্টি। কেউ ভুলেও এদিকে আসবে না। রিয়াজেরা এখানে মাঝে মধ্যে পতিতা এনে রাতের পর রাত মজা মাস্তি করে। দলে ভারী ওরা, তার উপর চেয়ারম্যানের ছেলেপুলেরা। কেউ সাহস করেও কিছু বলতে আসবে না, তাকাবেও না এদিকে। এ জন্য রিয়াজ এসব নিয়ে একদমই ভাবছে না। একসাথে দুটো কাজ করার প্ল্যান করে নিয়েছে রিয়াজ। আবিরকে মারবে আর বর্ষাকে নিয়ে মজা করবে সবাই। শুধু বর্ষাকে বাঁচিয়ে রাখবে, আর আবিরকে পাঠাবে ওপারে। আবিরকে ধরে নিয়ে আসে রুমের মধ্যে। একটি চেয়ারে খুব শক্ত করে আবিরকে বসিয়ে দড়িয়ে দিয়ে বেঁধে দিল। আবির মাথা নিচু করে আছে, এখনো ওর জঞ্জান ফেরেনি। বর্ষাকে একটা বিছানায় যেয়ে বসালো, তারপর তাকেও বেঁধে দেওয়া হলো। রিয়াজ বাপ্পির দিকে তাকিয়ে বলে, মাল বের কর, আগে পিনিক তুলে নিই, তারপর দুটোরে দেখছি। নেশায় পুরো জমে আছি, সাথে বৃষ্টি হচ্ছে, মাংসের সাথে ড্রিঙ্কস, তারপর এই মেয়েটাকে ইচ্ছেমতো খাবো। জলদি কর। বাপ্পি সহ কয়েকটা ছেলে মদের বোতল বের করা শুরু করেছে। রুমের ভিতর আগে থেকেই ছিল। সবাই গোল হয়ে বসে রিয়াজের সামনে। বর্ষা বিছানার সাথে বাঁধা, আবিরকেও বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। ওদিকে ওরা আড্ডায়, আর এদিকে শুভ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে শুরু করল। আবির লাগাতার ফোন দিচ্ছে, কিন্তু আবির রিসিভ করছে না। সে মাসুমকে ফোন দেয়। বসো, বলেন মাসুম। আবিরের নাম্বারের লোকেশন আমাকে দে। শুভ, আচ্ছা। মাসুম তার কাজ শুরু করে। শুভ রেডি হয়ে আছে। তারপর রিয়াজদের ড্রিঙ্কস করা শেষ, তবে এখনো এক বোতল বাকি আছে। বাপ্পি ওটা হাতে তুলে নিতে যাচ্ছিল, কিন্তু রিয়াজ থামিয়ে দেয়। রিয়াজ নিজেই হাতে নিয়ে উঠে দাঁড়ালো। বাপ্পি বলে, ভাই, তোমার এখনো কি নেশা হয়নি? টালমাটাল ভাবে কথা বলল বাপ্পি। এটা আমার জন্য না, দেখতে থাক। রিয়াজ, রিফাজ আবিরের দিকে এগিয়ে আসলো। বোতল থেকে ড্রিঙ্কস হাতে ঢেলে আবিরের মুখে তরলগুলো ছুড়ে দিল। আবিরের সাথে সাথে সেন্স চলে আসে। আবির জোরে একটা শ্বাস নেয়, হাতে বাঁধন অনুভব করে, তবে গায়ে আগের মতো ব্যথা নেই। বেশ ভালোমতোই মনে হচ্ছে সেবা করা হয়েছে আবিরের। হৃদয় ভালো মানের একজন ডাক্তার হলেও রিয়াজের সাথে মেশে রোজ রাতে।
আবির চোখ মেলে তাকায়। সামনে রিয়াজ দাঁড়িয়ে আছে। রিয়াজের পিছনে ওর গ্যাংয়ের ছেলেপুলেরা আছে। বর্ষা পাশের একটা ভাঙাচুরা বিছানায় বসে আছে। হাত পা মুখ কাপড় দিয়ে বাঁধা। গায়ের শাড়িটা প্রায় আধা খোলা হয়ে আছে। আবির বলে, বাঁচিয়ে রেখেছিস তাহলে আমাকে? ও বাপরে, খেক শিয়ালের মতো ডেকে উঠেছিস। পুঁটি মাছের মতো হয়ে আছিস। তবুও এখনো কথা ভালোই বের হচ্ছে মুখ দিয়ে। জানিস আমরা কতজন আছি? রিয়াজ, বুনো কুকুর দল বেঁধে শিকার করে। কেন জানিস? কারণ তারা একা কখনো হিংস্র হয় না। কুকুরেরা দলে ভারী হবেই, কিন্তু সিংহ একাই শিকার করতে বের হয়। সিংহের শিকার ক্যারে খাওয়ার মতো সাহস কুকুর দলের নেই। বরং কুকুরের করা শিকার সিংহ এক নিমিষেই ক্যারে নিতে পারে। এর জন্য সিংহের থাবার প্রয়োজন হয় না, একটা গর্জনই যথেষ্ট। আবির। বর্ষা আবিরের গলার স্বর শুনতে পেয়েছে। আবির বেঁচে আছে। উম করে কিছু বলছে বর্ষা, কিন্তু মুখে কাপড় বেঁধে রাখার ফলে কিছুই সঠিকভাবে বের হচ্ছে না। গোঙানির মতো শোনা যাচ্ছে বর্ষার চিৎকার। তবে সবাই আবিরের দিকেই তাকিয়ে আছে। চোখে মুখে ভয় নেই। 20 জন তো হবেই। সবার কাছে বিপরীত জনকে মারার জন্য অস্ত্র আছে। যে কেউ যে কোনো সময় নোটিশ ছাড়া আবিরকে মেরে ফেলতে পারবে। তবুও আবির যেন সাহস দেখিয়ে কথাগুলো বলছে। আবির অনুভব করে ওর ফোন বাজছে। শুভ ছাড়া কেউ হয়তো তাকে ফোন দেবে না। লাস্ট কল শুভকেই করেছিল সে। আর শুভ যদি কল করেই থাকে, তাহলে আবিরের লোকেশন খুঁজে বেরো করতে পারবে। আবির এখন একটা গেম খেলবে, যার নাম মাইন্ড গেম। গেমটা হলো, শুভ না আসা অবধি ওদের সাথে কথা চালিয়ে যেতে হবে। ভাই পোলার সাহস দেখছো? আমাদের সামনে কি সাহস নিয়েই কথা বলছে। ওকে কি মেরে ফেলবো? বাপ্পি, না এখন না। মরার সময় সব মানুষ একটা হা হুতাশ করে। যাই হোক, তোর নাম আবির তো, তাই না? আগে কোনো দিন গ্রামে দেখিনি। রিয়াজ, এলাকায় নতুন। আবির, দেখ ভাই, তোর সাথে কোনো ঝামেলা আমাদের ছিল না। হুট করে তোর নায়িকাকে ভালো লাগছে, একটু টিজ করলাম। তার জন্য তুই আমার লোককে মারছিলি। সে হাসপাতালে। তোকে মেরে ফেলতে ইচ্ছে করছিল রে। কিন্তু তোর কথাগুলো ভালো লাগছে ভাই। তুই যা, মেয়েটা থাকবে। তুই চলে যা। সুযোগ দিলাম তোকে। রিয়াজ, যা ভাই, তোর তো রাজ কপাল। ভাই প্রথম কাউকে ছেড়ে দিচ্ছে। যা, তোর লাইফটা নিয়ে এনজয় কর। বেঁচে গিয়েছিস। হৃদয়, হুমম, পালা। দৌড়ে পালাবি। পিছনে তাকাবি না। মনে রাখবি, এলাকাটা ভালো না। আমরাও ভালো না। সাবধানে থাকবি। বাপ্পি, তোদেরকে কে বলল যে আমি ভালো? আবির। আবিরের কথা শুনে সবাই বোকার মতো তাকায় ওর দিকে। আবির এই সিচুয়েশনে এমন কথা বলতে পারবে, কেউ তা এক্সপেক্ট করেনি। আবিরের কাছে আসলো রিয়াজ। গালে জোরে একটা ঘুষি দেয়। আবির বলে, বর্ষাকে একটু বাইরে যেতে দে। কেন রে শালা? রিয়াজ, আমি চাই না সে আমাকে ভালোবেসে ফেলুক। আবির, মানে? ওই, তুই কি বেঁচে থাকার চিন্তাও করছিস? বাপ্পি, মেশিনটা দে তো। রিয়াজ। রিয়াজের হাতে ছুড়ে দেয় পিস্তল। হৃদয় যে বর্ষার চোখ আর মুখ থেকে কাপড় সরিয়ে ফেলে। বর্ষা আবিরের দিকে তাকায়। রিয়াজ পিস্তলটা আবিরের কপালে ঠেকিয়ে বলে, মাত্র 1 সেকেন্ড লাগবে তোকে মারতে। তুই আর্তনাদ না করে স্বপ্ন দেখছিস, তাই না? তোর স্বপ্ন তোর পিছন ভরে দেব শালা। রিয়াজ, হিহিহি, আবারও ভুল করলি। আবির, ভ্রিল, কিসের ভুল? বাপ্পি, পিস্তল কপালে ঠেকিয়েও আমাকে মারলি না।
এরপর তো পালাতে চাইলেও আমি সুযোগ দেব না। আবির, ওই তোকে আমি বাপ্পি, প্লিজ ওকে কিছু বলবেন না, ওকে ছেড়ে দিন। আবির, কেন আপনি ওদের সাথে কথা বলছেন এভাবে? মাফ চেয়ে নেন, আপনি চলে যান, নরম হয়ে কথা বলুন। বর্ষা, কি আজব মেয়েদের চেনা এ জটিল কেন হয়? একবার আমাকে লুজার বলে গালি দেও, আবার সাহস দেখালে বলো কথা না বলতে। ভয়ে চলে যেতে হবে তাই তো? মানে মেয়েরা চায়টা কি? তার জন্য ভালো হলেও দোষ, তাকে বাঁচানোর জন্য খারাপ হলেও দোষ। আবির, এত কিছু জানি না আবির, আপনার এই রূপটা আমার সহ্য হচ্ছে না। আপনি আগেই ভালো ছিলেন, এভাবে মোটেও মানাচ্ছে না আপনাকে। কি হচ্ছে আপনার মধ্যে আমি জানি না, তবে আপনি আমাকে বাঁচাতে আসবেন না। আপনি বের হয়ে যান, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। বর্ষা, আমি এরকমই, অভিনয় করে আমি বেঁচে থাকলেও ভালো লাগা আনতে পারবো না। কিন্তু আমি কেন যাব? কেন আমার ক্ষতি আপনি চাইছেন না? আবির, এত কিছু বলার সময় নেই, আপনারা ওকে প্লিজ ছেড়ে দিন, ওকে আর পারবেন না। প্লিজ আপনাদের পায়ে পড়ি, আপনারা আর ওকে মারবেন না। আপনারা যা খুশি আমার সাথে করুন, কিন্তু আবিরকে ছেড়ে দিন। প্রমিস, আমি বাধা দেব না আপনাদের, শুধু ওকে ছেড়ে দিন। বর্ষা, কি বলো ভাই, কি করব এই শালাটাকে? মেয়ে তো সেধে আমাদের সাথে মজা করতে চাইছে, এটাকে নিয়ে কি করব? বাপ্পি, দে ছেড়ে দে, বলদ একটা, হালারপোকে সময়মতো আমার তুলে আনা যাবে, এমনিতে সে কিছুই করতে পারবে না। পুলিশ ডাকবে, থানায় গেলে তাকেই ভরে রেখে দেবে। রিয়াজ, ওকে তাহলে ছেড়ে দিই, এমনিতে উঠে দাঁড়াতে পারবে না। যা বেটা চলে যা। বাপ্পি, বাপ্পি এসে আবিরের হাত পা খুলে দিল বাঁধন থেকে, আবিরকে টেনে তুলে দাঁড় করালো। বর্ষার হাত পাও খুলে দেওয়া হয়েছে, তবে বর্ষা স্থির হয়ে বসে রইল সেখানে। আবিরের হাত ধরল বাপ্পি, তারপর টেনে বাইরে এনে জোরে একটা ধাক্কা দিয়ে দরজা আটকে দিল। রিয়াজ এগিয়ে যায় বর্ষার দিকে। 20 জন ছেলের সাথে বর্ষা একা। বর্ষা চোখ বন্ধ করে নিয়েছে, সে বুঝে গিয়েছে ওর সাথে কি হতে যাচ্ছে, কিন্তু মনে মনে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করল, কেউ তাকে বাঁচাতে আসবে না। বর্ষা হয়তো ভেবেছিল আবির বলবে আমি আমার বর্ষাকে ছেড়ে যাব না, কিন্তু না, আবির এমনটা বলেইনি। একবারও সে ঘুরে বর্ষার দিকে তাকালো না। বর্ষা মনে মনে বলে সব ছেলে একই রকম, কেউ ভালোবাসা খুঁজতে আসে না, সবাই স্বার্থপর হয়ে থাকে। আবিরও এমন করলো আমার সাথে, কাউকে আর বিশ্বাস নেই, আর কোনো বাধাও নেই এই কুকুরগুলোর সামনে আমি নিজেকে বিলিয়ে দিতে। আমি সর্বদা প্রস্তুত, কাপুরুষের থেকে এমন নরপশু অনেক ভালো। বর্ষার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে অনেক, কিন্তু পারছে না, তাই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়া শুরু করেছে। রিয়াজ বর্ষার হাতে হাত রাখল, তখনই জোরে জোরে দরজায় শব্দ হতে থাকে। রিয়াজ প্রথমে পাত্তা না দিলেও শব্দটা বেশি হওয়াতে সে বিরক্ত হয়ে পড়ে। হবেই বা না কেন, টিনের দরজা, আস্তে করে হাত দিলেও শব্দ হয়, কিন্তু ওপাশ থেকে তো জোরেই ধাক্কা দিচ্ছে, তাই শব্দ হচ্ছে আরো বেশি। বর্ষা লাফ দিয়ে চোখ মেলে তাকায়। রিয়াজ বিরক্ত হয়ে বলল, ওই শিমুল দেখত, কোনো হালা আসলো, এই নে পিস্তল। হালা পরিচিত না হলে দিবি কপালে চালিয়ে। রিয়াজের থেকে পিস্তল নিয়ে শিমুল নামের একটা ছেলে এগিয়ে যায় দরজার দিকে। ধীর পায়ে এগিয়ে গেল, দরজার ওসার থেকে শিকল খুলে আস্তে আস্তে খোলার চেষ্টা করছে শিমুল, কারণ হঠাৎ করেই কেমন ঝড়ো হাওয়া শুরু হয়েছে। শিমুল দরজা খুলে ফেলল।
ওদিকে ভিতরে বর্ষার কাঁধ থেকে শাড়ির আঁচল নামিয়ে ফেলেছে রিয়াজ। সবাই বেশ নেশায় আসক্ত। টাকা আর নারীর নেশা পৃথিবীতে সবচাইতে বড় নেশা, যা ড্রিঙ্কসের নেশাকেও হার মানাবে। এদিকে শিমুল দরজা খুলে দাঁড়িয়ে দেখে খালি গায়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ চমকানির আলোয় এতটুকুই সে বুঝতে পারল। পরিচিত কেউ কিনা তা বোঝার জন্য শিমুল প্রশ্ন করে, কে তুই? পিছন ফিরে কেন আছিস? ঘুরে দাঁড়া, দেখি কে তুই। লোকটা কোনো উত্তর দেয় না, স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। বৃষ্টির পানি গিয়ে এসে পড়ছে তার। শিমুল রেগে যায়। এমনিতেই বর্ষার নেশা সেই সন্ধ্যা থেকে পেয়ে বসেছে তার। এই অচেনা কারোর জন্য অযথাই বাইরে আসতে হয়েছে ওর। শিমুল পিস্তলে একটা টান দিয়ে গুলি লোড করে নিল। তারপর হাত তুলে গুলি চালানোর প্রস্তুতি নিতেই লোকটা ঝড়ের ঝাপটার সাথে নিজেকে ঘুরিয়ে শিমুলের থেকে পিস্তল ক্যারে নিয়ে ঠাস করে একটা গুলি চালায়। গুলিটা শিমুলের বুকে যেয়ে লেগেছে। মজার ব্যাপার হলো ঝড়টা ঠিক সে সময়ে থেমে পরিবেশে নিস্তব্ধতা ধারণা করেছে। গুলির শব্দ ভিতরে থাকা মানুষগুলোর কানে যেয়ে পৌঁছেছে। রিয়াজ বলে ওই কেউ একজন যেয়ে দেখত শিমুল আবার কি আকাম করছে। ধরে নিয়ে আয় ওরে, ঝামেলা ভালো লাগছে না। সাফি নামের একটা ছেলে এগিয়ে গেল দরজার দিকে। দরজার এপাশে পা রাখতেই আবারও ঠাস করে একটা গুলির শব্দ হয়। সাফির পেটে গুলি লেগে বাইরে এসে পড়ে। সবাই চমকে উঠল। পরপর দুটো গুলি কে চালাবে? রিয়াজ রেগে বলে, ওই বাপ্পি দেখতো বাইরে কি হচ্ছে। সবগুলারে মেরে ফেলবো কাজের সময় ঝামেলা করলে। যা তাড়াতাড়ি। রিয়াজের কথা শুনে বাপ্পি বেশ দ্রুতই বাইরে আসল। মুখে কাপড় বাঁধা, খালি গায়ে দাঁড়ানো। দূর থেকে বড় ঝড় আসার শা শা শব্দ শোনা যাচ্ছে। যেন ঝড় গাছের পাতার সাথে ভালোবাসা বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। বাপ্পি এসে প্রশ্ন করে, কি হচ্ছে এখানে? কে তু? বাপ্পিরে কাঁধ বুকে গুলি এসে লাগে। বাপ্পি ছিটকে এসে পড়ে ভিতরে। মরার আগে জোরে চিৎকার করে বলে, ভাই বাপ্পির আর কোনো কথা শুনতে পারে না কেউ। ঘরের মধ্যে চার্জার লাইট ঝালানো। দরজার দিকে আলো ফেলেই দেখতে পারে সাদা কেটস পরা, কালো প্যান্ট পরে একজন দাঁড়িয়ে আছে। ডান হাতে পিস্তল লোকটার। মুখটা টি শার্ট দিয়ে বাঁধা, কিন্তু চোখ দুটো দেখা যাচ্ছে। খালি গায়ে থাকা লোকটার পেটানো শরীর দেখে কিছু সময় ধরে সবাই ভাবতে থাকে কে হতে পারে। কিন্তু রিয়াজের মনে রাগের বিশালতা এসে ভর করেছে। ওই কুত্তার বাচ্চা মাদা, কে তুই? সাহস হয় কি করে? আমার লোকদের মেরে ফেলেছিস? তোকে আমি মেরে। রিয়াজ পুরো কথা শেষ করতে পারে না। একটা গুলি ওর ডান কাঁধে এসে লেগেছে। পিস্তলে আর গুলি নেয়। লোকটা পা বাড়িয়ে সামনে এগিয়ে আসে। এক হাঁটু ভাঁজ করে বাপ্পির কোমর থেকে পিস্তল হাতে তুলে নিল। শা শা শব্দ প্রখর হয়, যেন ঝড়ের গতিবেগ জানান দিচ্ছে রিয়াজরা সবাই মরতে চলেছে। ঘটনার আকস্মিকতায় কেউ কোনো কথা বলছে না। হাবার মতো দাঁড়িয়ে দেখছে। কিন্তু একটা ছেলে হাতে রড নিতেই লোকটা পিস্তল তাক করে সোজা মাথায় গুলি করে। কেউ এবার ভয় নড়ছেও না। বুঝে যায় খালি গায়ে থাকা লোকটা একজন প্রফেশনাল পিস্তলবাজ। পিস্তল চালানোর স্টাইল যেন এটাই প্রকাশ করছে। ঝড় চলে এসেছে। শা শা করা শুরু করেছে প্রকৃতি। ঝড়ের চোটে খোলা দরজা ভেঙে বাইরে চলে গেল। এ যেন কোনো ঝড় নয়, মৃত্যুর ফেরেশতা এসেছে। লোকটা এগিয়ে গেল ভিতরে। রিয়াজ কোকাতে কোকাতে বলল, কে তুই? আবির। কিন্তু ও তো চলে গেছে। তাহলে কে তুই? লোকটা এসে চেয়ারে বসল। পায়ের উপর পা তুলে দেয়।
ঝড় আবারও থেমে গেছে। বৃষ্টি শুরু হয়েছে এবার। লোকটা বসে চেয়ারে হেলান দিল। বর্ষার দিকে তাকায়। বর্ষা চোখ গোল গোল করে তাকিয়ে আছে এই অচেনা লোকটার দিকে। মুখ ঢাকা চোখ দুটো সেই দিনের ছেলের মতোই লাগছে, যেদিন রনিদের থেকে বাঁচিয়েছিল যা, সেই ছেলেটাই। তার চোখগুটো বর্ষা মাস্ক পরলেই চিনতে পারে। সেই ছেলে, তবে কি এই ছেলেটাই মি রহস্যময়? হৃদয় হাতে ছুরি নিয়ে এগিয়ে আসে সামনে। চিৎকার করে বলে, আমার বন্ধুকে মারছিস? কে তুই? সাহস থাকলে মুখ দেখা। লোকটা শব্দ করে হাসল। হাসি দিতেই আরও একটা ছেলে মুখ ঢাকা অবস্থায় ঘরের ভিতর প্রবেশ করে। দুই হাতে দুইটা পিস্তল। ছেলেটা এসে কোনো কথা ছাড়াই দাঁড়িয়ে থাকা অন্য ছেলেদের দিকে গুলি চালানো শুরু করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘরে থাকা জীবিত মানুষগুলো নিস্তব্ধ হয়ে নিচে পড়ে থাকে। রিয়াজ বুঝে গেছে এরা খুব ভালো পিস্তল চালাতে পারে। যে সামনে আসতে চেয়েছে তাকেই আগে মেরেছে। প্রতিরক্ষা কিংবা এদের দুজনকে মারার মতো অস্ত্র থাকলেও সাহস করে সামনে আসেনি। এখন এই অল্প আলো ঘরে 5 জন মানুষ। 2 জন মুখোশ পরা, একজন গুলি বিধ্বস্ত রিয়াজ, আরেকজন ডাক্তার। আর একজন মায়াবী সুদর্শনী হরিণী বসে আছে অবাক চোখে। বসা থেকে উঠে দাঁড়ালো খালি গায়ের লোকটা। বর্ষার দিকে এগিয়ে যেয়ে বর্ষার পরে থাকা আঁচলটা তুলে ঠিকভাবে ঢেকে দিল। বর্ষা শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। ছেলেটার চোখ অসম্ভব আকর্ষণীয়। সে আকর্ষণের মায়া কাটানো অসম্ভব ব্যাপার। মাস্ক পরা ছেলেদের চোখ আসলেই সুন্দর হয়। কে তোরা? এখানে কেন এসেছিস? আমাকে ছেড়ে দে। আমি চলে যাচ্ছি ভাই। আমাকে মাফ করে দে। রিয়াজ, মাফ মাফ করা যায়। ঠিক আছে চলে যা। দ্বিতীয় জন। বর্ষা তার দিকে তাকায়। কণ্ঠটা খুব পরিচিত লাগছে ওর কাছে। তবে রিয়াজ উঠে দাঁড়ায়। খালি গায়ে থাকা লোকটা রিয়াজের 2 পায়ে গুলি করে। রিয়াজ যন্ত্রণা সহ্য না করতে পেরে সেখানেই জ্ঞান হারাল। হৃদয় হাঁটু ভাঁজ করে বসে হাত তুলে মাফ চাইতে শুরু করেছে। খালি গায়ে থাকা লোকটা ইশারা বোঝায় তুই চলে যা এখান থেকে। দৌড়ে যাবি। হৃদয় দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। পিছনে একবারও তাকালো না। সে দৌড়াতে শুরু করেছে। এখন নির্জন রুমে মাত্র 3 জন লোক। বর্ষা 2 জন ছেলের দিকে তাকিয়ে আছে। বর্ষার এখন ভয় লাগছে না। খালি গায়ে থাকা লোকটা চলে আসার প্রিপারেশন নিতেই বর্ষা উঠে দৌড়ে খালি গায়ে থাকা লোকটাকে জড়িয়ে ধরে। শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বর্ষা বলে, আমি তোমাকে খুঁজে পেয়েছি। আর যেতে দেব না। আমি যতবারই বিপদে পড়েছি তুমি ততবারই আমাকে বাঁচাতে এসেছ। আমি তোমাকে ছাড়তে চাই না। সারা জীবন তোমার সাথে থাকতে চাই। প্লিজ আমাকে ছেড়ে তুমি যেও না। আমি শুধু তোমাকে চাই। তোমাকে ভালোবাসতে চাই। কে তুমি? বর্ষাকে ছাড়িয়ে নিল লোকটা। তারপর শব্দ করে হেসে ওঠে। পাশে থাকা ছেলেটা বর্ষাকে গম্ভীর গলায় বলে, আবিরকে আপনি ভালোবাসেন না? সে তো ভীত। আমাকে এখানে রেখে সে ঠিকই চলে গেছে। কাপুরুষ একটা। বর্ষা, ভাই আমি বাইরে অপেক্ষা করছি। তুই তাহলে আয়। লোকটা চলে গেল। খালি গায়ে থাকা ছেলেটা বর্ষার মুখের দিকে তাকিয়ে আছে। বর্ষার দিকে তাকিয়ে এসে আবারও শব্দ করে হাসল। বাম হাত উঠিয়ে আস্তে আস্তে মুখ থেকে কাপড় সরাতে শুরু করে। কাপড়া প্রায় নেমেই গেছে। তারপর, ওয়েটিং ফর নেক্সট পার্ট।